পরিমাণগত রসায়নের 2 নাম্বার যেই তোমার হচ্ছে লেকচার, এবং এটার মাধ্যমে আমাদের অনুশীলনী হিরোর সব পার্টটা শেষ হতে যেতেছে। তাহলে আমরা ডিরেক্টলি হচ্ছে আমাদের এমসিকিউতে যাব। যারা পরে আসতেছো এসে সুন্দর মতো দেখে নিও, ঠিক আছে? ক্লাসগুলো ইউটিউবেও থাকবে, তোমরা দেখে নিও, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ভাইয়া নিয়ে নিচ্ছি, যারা থাকতেছো তারা করো, ঠিক আছে? এবং টেকনিক্যাল কিছু সমস্যা আজকে হচ্ছে, আমার সাথে হচ্ছে কেন জানি না, একটা ক্লাসে করার কথা ছিল, সেখানে 3টা ক্লাস হয়ে গেল। বাট দেখো আমি কিন্তু কোনো সময় নষ্ট করতেছি না। আমাদের পরিমাণগত রসায়নের প্রথম পার্টটা, যেখানে আমরা ম্যাথমেটিক্যাল সকল এমসিকিউ দেখছিলাম, ম্যাথমেটিক্যাল সকল এমসিকিউ, এবং তোমাদের আমি হ্যান্ড ক্যালকুলেশনের 3টা লেকচারে পরিমাণগত রসায়ন, পরিবেশ রসায়ন, তারপরে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে যতগুলো চ্যাপ্টারে ম্যাথ আসে সব ম্যাথ করে দিয়েছিলাম হ্যান্ড ক্যালকুলেশনের ক্লাসে। তাই আমরা ম্যাথমেটিক্যাল এমসিকিউ গুলো কিন্তু করবো না, আমরা বাকি যেগুলো থিওরিটিক্যাল এমসিকিউ গুলো বাকি আছে সেগুলো করব, কারণ ম্যাথমেটিক্যাল এমসিকিউ আমরা অলরেডি করছি। তোমরা যদি এই যে এখানে যাও, ধরো হচ্ছে তুমি সুন্দর মতো ইউটিউবে চলে যাবা, ঠিক আছে? ইউটিউবে চলে যাবা, তুমি ব্যাটেলস অফ বায়োলজি চ্যানেলে যাও, আমার চ্যানেলে একটা গেলেই হয়, ঠিক আছে? যাওয়ার পর তুমি হচ্ছে সোজা প্লে লিস্টে যাবা, প্লে লিস্টে যাওয়ার পর এই দেখো সুন্দর মতো হ্যান্ড ক্যালকুলেশন সিরিজ আছে, এটার মধ্যে টোটাল 3টা ক্লাস আছে, তুমি ভিতরে যাও, দেখো টোটাল 3টা ক্লাস আছে। এই যে প্রথমটা হচ্ছে ফার্স্ট পেপারের জন্য, সেকেন্ড হচ্ছে পরিবেশ রসায়ন, এবং থার্ডটা হচ্ছে দেখো পরিমাণগত রসায়ন। এবং এই যে এখানে দেখো আমরা পরিমাণগত রসায়নের সবগুলা ম্যাথ ধরে ধরে করছি, ঠিক আছে? সো হ্যান্ড ক্যালকুলেশনের ক্লাসে আমাদের সব ম্যাথ করাই দেওয়া আছে, ম্যাথ আমাদের ম্যাথমেটিক্যাল এমসিকিউ আমরা করতেছি না, আমরা এখন যে এমসিকিউ গুলো থিওরিটিক্যাল সেগুলা করব। তাহলে চলো, আচ্ছা একটু ওয়েট, এটাকে কেটে দেই। ওকে, তাহলে চলো আমাদের প্রথম এমসিকিউ কি বলতেছে, যে এই যৌগটার মধ্যে তোমার হচ্ছে কেন্দ্রীয় পরমাণু জারণ মান কত। সো জটিল যৌগের মধ্যে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ধাতুটা, ঠিক আছে? যেই ধাতুটা থাকে সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। সেগুলো তো আমরা সেই ক্লাস 9-10 থেকে করে আসতেছি। কেমনে করতে হয় দেখো তো, কি দেওয়া আছে, দেওয়া আছে কোবাল্ট, এরপর দেওয়া আছে তোমার হচ্ছে অ্যামোনিয়া, ঠিক আছে? অ্যামোনিয়া 4টা, এবং এরপরে হচ্ছে তোমার 3+, এইভাবে দেওয়া আছে। সো তুমি একটু চিন্তা করে দেখো, অ্যামোনিয়া অ্যামোনিয়া এটা কি একটা যৌগ না? অ্যামোনিয়া একটা কমপ্লিট যৌগ, আর যৌগের জারণ মান কত হয়? 0। যেমন ধরো পানি H2O জারণ মান কত? 0। সালফার ডাইঅক্সাইড একটা যৌগ, জারণ মান কত? 0। কমপ্লিট যৌগের কোনো জারণ মান হয় না। সোডিয়াম একটা পরমাণু, জারণ মান কত? 0। শুধু যৌগের কোনো জারণ মান হয় না। Cl2 ক্লোরিন একটা অণু, এটার কোনো কি হয় না? জারণ মান হয় না। অর্থাৎ যৌগ, তারপরে কমপ্লিট অণু, অথবা শুধুমাত্র পরমাণুর কোনো জারণ মান হয় না। তাহলে এই যে 4টা অ্যামোনিয়া আছে, এই 4টা জারণ মান কত? 0। তাহলে এই পার্টটুকু বাদ, বাকি রয়েছে কে? কোবাল্ট। এখানে চার্জ কত পড়ে রয়েছে? 3+। তার মানে একজনই আছে, তাহলে সেই কি করতেছে? এই 3+টা দিতেছে, তার মানে কোবাল্টের চার্জ কত? 3+। আর আমরা এমনিও জানি যে কোবাল্টের চার্জ কত হয়? +3। তাহলে এখানে কোবাল্ট কত আছে ভাইয়া? এখানে কোবাল্ট আছে হচ্ছে 3+। এখানে কোবাল্ট কত আছে? 3+। পরের এমসিকিউতে আসো, নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া? আচ্ছা, নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া? দেখো তো এখানে কি হচ্ছে, কপার 2+, 4টা অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়ে সেখান থেকে কপার 4টা অ্যামোনিয়া 2+ তৈরি করতেছে। সো তুমি দেখো এই যে অ্যামোনিয়া 4টা আছে কত? 0, আর কপারের 2+ এখানে রয়ে গেছে। সো কপার আগেও 2+ ছিল, এখনো 2+ই আছে। অ্যামোনিয়া আগেও যেমন ছিল এখনো অ্যামোনিয়া আছে, কারো চার্জ বাড়েও নাই কমেও নাই, তার মানে কি কোনো জারণও হয় নাই বিজারণও হয় নাই, তার মানে এটা জারণ বিজারণ বিক্রিয়া না। অ্যামোনিয়া একটা H+ এর সাথে যুক্ত হয়ে NH4+ তৈরি করছে, তো H+ এখানে H+ই আছে, আর NH3 আছে। কেউ কি ইলেকট্রন ছাড়ছে নিচে? না, জারণ বিজারণ বিক্রিয়া না। ক্যালসিয়াম 2+ ফ্লোরিন ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হয়ে CaF2 তৈরি করছে। তো তুমি দেখো তো ভাইয়া, CaF2 ফ্লোরিন কত? -1 আছে, কত? 2টা, তাই -2। ক্যালসিয়াম একা +2, তো আগেও ক্যালসিয়াম +2 ছিল এবং 2টা ফ্লোরিন -2 ছিল, তো পরেও তো তাই আছে, চেঞ্জ হয়েছে না, তার মানে এটাও কি না? জারণ বিজারণ বিক্রিয়া না। এইখানে আসো, ক্লোরিন আগে ছিল 0, আমি কি বলছি? অণুর জারণ মান নাই, এবং এটা কি? OH-, সেখান থেকে কি হয়েছে দেখো তো? ক্লোরিন মাইনাস, ক্লোরিন 0 ছিল, সেখান থেকে ক্লোরিন -1 হয়েছে, তার মানে মাইনাস বাড়ছে, তো এই যে প্লাস মাইনাসের চেঞ্জ হয়েছে, মানে এইটা আমাদের জারণ বিজারণ বিক্রিয়া। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া। এরপরে আসো, কপার সালফেট প্লাস পটাশিয়াম আয়োডাইড থেকে CO2I2 আয়োডিন প্লাস এইটা, ভাই এটা কি বিক্রিয়া বলো তো? অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আয়োডোমিতির প্রথম বিক্রিয়া। কি হয়? কপার সালফেট পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করে, সেখান থেকে কি তৈরি হয়? CO2I2 প্লাস আয়োডিন প্লাস K2SO4। এই বিক্রিয়া থেকে অ্যাডমিশনে সব সময় প্রশ্ন আসে,
হয়তো মেডিকেলে আসবে না, বাট ডিউতে আসবে, জিউতে আসবে, রাজশাহীতে আসবে, অ্যাডমিশনের প্রশ্ন আসবে এই বিক্রিয়া থেকে, কারণ এটা আয়োডোমিতে আয়োডিমিতির বিক্রিয়া, আয়োডোমিতির প্রথম বিক্রিয়া। সো বলছে এই বিক্রিয়াতে বিজারক কে, এই বিক্রিয়াতে বিজারক কে, হ্যাঁ বিজারক কে, বিজারক হচ্ছে যে ইলেকট্রন ত্যাগ করে, যে ইলেকট্রন ত্যাগ করে। আবার যার প্লাস বাড়ে সে বিজারক, যার প্লাস বাড়ে অথবা যার মাইনাস কমে সে হচ্ছে বিজারক। তিনটা ভাবে বুঝবো, ইলেকট্রন ত্যাগ করলে, প্লাস বাড়লে, মাইনাস কমলে। সো আমরা যেহেতু বিক্রিয়া দেখতেছি তাহলে আমরা হয়তো দেখবো যে কারো প্লাস বাড়তেছে সে বিজারক, অথবা কারো মাইনাস কমতেছে সে বিজারক। তাহলে চলো আমাদের খুঁজতে বসে যে ভাই এই বিক্রিয়াতে বিজারককে, মনে রেখো জারক বলুক বিজারক বলুক তুমি খুঁজবা বাম পাশে, এই পাশে না, এই পাশ বাদ, এই পাশে কখনো জারণ বিজারক পাবা না, হয় এখান থেকে জারক পাবা নাহলে এখান থেকে পাবা। মানে জারক বিজারক খুঁজতে হলে বাম পাশ দেখবা, ডান পাশ না, ডান পাশে জারক বিজারক থাকে না, বাম পাশে। এবার আসো হ্যাঁ কপার, কপারের দিকে তাকায় দেখো, কপার ছিল 2+, কারণ সালফেট কত 2-, সেখান থেকে হয়ে গেছে Cu2I2, দেখো Cu2I2। তো আয়োডিন কত হয় -1, আছে কয়টা দুইটা, তাহলে কত -2, তার মানে দুইটা কপার কত +2, দুইটা কপার +2 হইলে একটা কপার কত, একটা কপার হচ্ছে +1। এই দেখো কপার ছিল +2 হয়ে গেছে +1, ওর প্লাস কমছে, ওর প্লাস কমছে, আমরা বলছি প্লাস বাড়লে বিজারক, প্লাস কমে গেছে মানে কি ইলেকট্রন নিছে, তার মানে কপার 2+টা কি, এই যে কপার 2+টা এই পাশে ছিল ও হচ্ছে জারক, ও হচ্ছে জারক। আমাদের বের করতে বলছে বিজারক, তাহলে চলো তো এখানে তো জারক পাইলাম না, এরপরটার কাছে আসো, পটাশিয়াম +1 আয়োডিন -1, এই পাশে আয়োডিন কই আছে, এই যে I2, I2 কি একটা অণু, অণু জারণ কত 0, তাহলে ছিল -1 হয়ে গেছে 0, মাইনাস কমে, মাইনাস কমলে কি বিজারক, তাহলে আমাদের খুঁজতে বলছিল বিজারকটাকে I-, I- আয়োডিন হয়ে গেছে, -1 থেকে 0 হয়েছে, মাইনাস কমে গেছে, মাইনাস কমলে আমরা বলি বিজারক। তাহলে দেখো এই বিক্রিয়া বিজারকটাকে I-, বিজারকটাকে I-। ঠিক আছে, এইভাবে আমাদেরকে হিসাবটা করতে হয়। এরপরে আসো যে এইটা ম্যাথ আসছে, এই ম্যাথ আমি করিয়ে দিছিলাম যে 12.5 ml আসবে, ঠিক আছে, হ্যান্ড ক্যালকুলেশনে ক্লাসে গিয়ে দেখো সুন্দর মতো এই ম্যাথ আমি করাই রাখছি যেটা 12.5 আসবে। ম্যাথ আমরা করতেছি না। নিচের কোনটি সব থেকে শক্তিশালী বিজারক, এই প্রশ্ন একটু আগে তড়িৎ রসায়নে করে আসলাম যে লিথিয়াম আমাদের অ্যান্সার, ওই যে লি কে কানা ম্যাকগাইভার এলো যেন, তাই না, এই যে তোমার লি কে একটু আগে তড়িৎ রসায়নে করে আসলাম, লি কে কানা ম্যাকগাইভার, তাই তো, তাহলে যে উপরে সে শক্তিশালী বিজারক, তাহলে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে লিথিয়াম, অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে লিথিয়াম। দেখো এগুলোর মধ্যে লিথিয়াম উপরে, তাই ও শক্তিশালী। এবার আসো বিক্রিয়াকালে K2CH2 কয়টা ইলেকট্রন গ্রহণ করে। আচ্ছা চলো আমরা একটু পড়ে ফেলি যে ভাই কে কয়টা ইলেকট্রন গ্রহণ করে। সো বিক্রিয়াকালে কে কয়টা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে, ঠিক আছে, কে কয়টা ইলেকট্রন গ্রহণ অথবা ত্যাগ করে। চলো এই টপিকটা পড়ে ফেলি একসাথে, তাহলে আমাদের অ্যানসার সলভ করতে টাইম লাগবে না। প্রথমে আসো ভাইয়া K2Cr2O7, এটা হচ্ছে তোমার অম্লীয় মাধ্যমে যদি দাও, অম্লীয় মাধ্যমে যদি দাও তাহলে টোটাল 6টা ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে, 6টা মনে রাখলেই হবে। এরপর আসো KMnO4, এইটা অম্লীয় মাধ্যমে যদি দাও, অম্লীয়, তাইলে হচ্ছে তোমার 5টা ইলেকট্রন গ্রহণ করে। আর KMnO4 কে তুমি যদি হচ্ছে ক্ষারীয় মাধ্যমে দাও তাইলে ও 3টা ইলেকট্রন গ্রহণ করে। প্যাচটা হচ্ছে এই যে এখানে, এইটা তোমাকে স্পেশালি মনে রাখাই লাগবে, কারণ তুমি এইচএসসি তে অনেক ম্যাথ করছো যে K2CH2 6, KMnO4 5, KMnO4 5, কারণ তুমি এইচএসসি তে অম্লীয় মাধ্যম নিয়ে কাজ করছো, ক্ষারীয় মাধ্যম নিয়ে কাজ করো নাই। সুন্দর মতো এটা কিন্তু মনে রাখতে হবে যে KMnO4 ক্ষারীয় মাধ্যমে 3টা ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে, এখানে কিন্তু 5 না, এখানে হচ্ছে 3, সো এখানে কিন্তু প্যাচ লাগে, সো এটা একটু কষ্ট করে মনে রেখো, ঠিক আছে, এটা কিন্তু মনে রেখো, এই যে কিন্তু মনে রেখো, এগুলা ভুলে যাবা। এরপরে আসো ভাইয়া H2C2O4 কত হবে ভাইয়া 2, ঠিক আছে, H2C2O4 কত হবে 2টা ইলেকট্রন গ্রহণ করবে। তারপরে ভাইয়া H2O2, এইটা 2টা ইলেকট্রন গ্রহণ করবে এবং এটা একই সাথে দেখবা জারক এবং বিজারক, এটা একই সাথে জারক বিজারক দুই জায়গাতেই পাবা। H2O2 কে তুমি জারকেও পাবা বিজারকেও পাবা, মানে ইলেকট্রন নিতেও পারে আবার ছাড়তেও পারে, ঠিক আছে। ওকে, তাহলে এবার দেখো এই টাইপের প্রশ্নগুলো আমাদের অ্যান্সার করতে হবে।
বলছে K2Cr2O7 কয়টা ইলেকট্রন গ্রহণ করে, তুল্য সংখ্যা কত 6 বা 6টা ইলেকট্রন, ঠিক আছে, কত 6টা ইলেকট্রন। এরপর আসো, একটা বিক্রিয়া দিছে, বলছে কোনটার জারণ হয়েছে। একটু আগে আমরা বলছি জারণ হয়েছে মানে কি, বিজারক খুঁজতে হবে, বিজারক, জারণ হয়েছে মানে বিজারক। আর বিজারক কেমনে খুঁজতে হয়, যার প্লাস বারে, যার তোমার হচ্ছে প্লাস বারে সে বিজারক, যার মাইনাস কমে সেও বিজারক, দুইটা ভাবে, প্লাস বাড়লেও বিজারক, মাইনাস কমলেও বিজারক। তো এখানে আসো বিক্রিয়াটা একটু খেয়াল করি, কি দেওয়া আছে, IO3 প্লাস 5 আয়োডিন, এখান থেকে হাবিজাবি কিছু একটা হয়েছে, তাই তো। সো তুমি দেখো আয়োডিন যেটা, আয়োডিনের জারণ মানটা বের করো তো কত, দেখো তো IO3 আমি যদি বের করি জারণ মানটা, আমি যদি বের করি তাহলে কি আসবে, IO3 সো দেখো যার জারণ মান বের করব তাকে ধরে নিব কি x, তাহলে আয়রনের জারণ মান কত x, আয়োডিনের অক্সিজেন আছে 3টা, তার মানে কত, অক্সিজেন আছে 3টা মানে হচ্ছে তোমার -6, এবং এটাকে ধরে নিছি x, তাহলে x - 6, এই টোটালটার চার্জ কত -1 না, উপরে মাইনাস থাকলে সেটা ইকুয়াল দিয়ে লিখতে হয় না, -1, তাহলে x ইকুয়ালস টু কত আসতেছে, x ইকুয়ালস টু আসছে -1 প্লাস 6 বা x ইকুয়ালস টু +5, মানে আয়োডিনটা এই পাশে ছিল +5, ওই পাশে গিয়া দেখো আয়োডিনটা হয়ে গেছে 0, তার মানে আয়োডিনের প্লাস কমছে, তার মানে ওর কি হয় না, জারণ হয় না, ওর হচ্ছে বিজারণ। তাহলে জারণ কার হয়েছে একটু চিন্তা করে দেখো তো, IO3 এটা তো হইল না। এরপরে 5I- দেখো তো 5I-, এই পাশে ছিল I-, ওই পাশে গিয়ে হয়ে গেছে আয়োডিন 0, দেখো তো মাইনাস কমে গেছে না, তার মানে এই যে এইটার প্লাস কমে গেছে আর এইটার মাইনাস কমে গেছে, মাইনাস কমলে আমরা কি বলি, তোমার হচ্ছে বিজারক, বা এটা কি হয়েছে, জারণ হয়েছে, শেষ। তার মানে এই যে এইটার জারণ হয়েছে, এইটার বিজারণ হয়েছে, এইটার জারণ হয়েছে, জাস্ট খালি তুমি জারণ মান বের করে চেক করলেই হয়ে যাবে। আমি দুইটাই বারবার বের করতেছি, কারণ দেখো কখনো বলতে পারে জারণ, কখনো বলতে পারে বিজারণ, এখানে জারণ বলছে তাই দেখে অ্যান্সার বলা যেত যে ভাই দেখেন I- হয়ে গেছে I0, ম্যাথ করাই লাগে না, I- I0, হ্যাঁ ঠিক আছে, এটাই ম্যাথ করা লাগে না। যদি বলতো বিজারণ তাহলে তো তোমাকে এটা নিয়ে ম্যাথ করতেই হইতো, বা এটা নিয়ে জারণ মান বের করতেই হইতো, তাই ভাইয়া দুইটাই করাইলাম, ঠিক আছে। সো বাকিগুলা কিন্তু আর করাবো না, বাকিগুলা এমনি করবা, এই যে I- এইটার জারণ হয়েছে, ঠিক আছে। এবার আসো, অম্লীয় মাধ্যমে KMNO4, অম্লীয় বলছে, অম্লীয় কয়টা, 5টা, ক্ষার বললে 3টা, অম্লীয় মাধ্যমে 5, ক্ষারীয় মাধ্যমে KMNO4, দেখো হাজারি স্যারের বইতে টানা দেওয়া আছে 2টা, ক্ষারীয় মাধ্যমে 3টা, অনেকে এটা জানো না, আমি জানি অনেকে এটা জানো না। এবার আসো, এই বিক্রিয়াটাতে তোমার হচ্ছে কোনটা জারিত হয়েছে, এই যে ভাই বিপদ, ভাই জারিত বা বিজারিত বুঝি না। দেখো তোমার যদি প্রশ্ন আসে যে কোনটা জারিত বা বিজারিত হয়েছে, তোমার ফার্স্ট কাজ জারক আর বিজারক বের করা। ফার্স্ট কাজ হচ্ছে জারকটা বের করা, এবং এরপরের কাজটা হচ্ছে বিজারকটা বের করা। তুমি মনে রাখবা যে ভাইয়া জারক যে আছে, জারক সে কি হয়, সে হচ্ছে বিজারিত হয়, জারক কি হয়, বিজারিত হয়। আর বিজারক যেটা আছে, বিজারক সে কি হয়, জারিত হয়। মনে থাকবে উল্টা, জারক বিজারিত হয় আর বিজারক জারিত হয়। তার মানে কি, তুমি যদি জারক আর বিজারক বের করে ফেলতে পারো তাহলে তুমি বলে দিতে পারবা কে বিজারিত হয়েছে কে জারিত হয়েছে। তাহলে তোমার প্রশ্নে কি চাইছে, তোমার প্রশ্নে বলছে কে জারিত হয়েছে, জারিত, তাহলে তুমি কি খুঁজবা, কে বিজারক, বুঝতে পারছো, জারিত কে হয়, যে বিজারক, তাহলে খুঁজো তো এখানে বিজারক কে, SnCl2 মানে Sn কত, Sn হচ্ছে 2+, ওই পাশে গিয়া হয়েছে SnCl4 মানে Sn4+, তো প্লাস বাড়ছে, প্লাস বাড়লে কি বলি বিজারক, আর বিজারক কি হয়, জারিত, শেষ। তার মানে SN2+টা হচ্ছে আমাদের এই বিক্রিয়াতে বিজারক, আর বিজারক কি হয়, জারিত। তাই মনে থাকবে জারিত আর বিজারিত বের করা মানে কি, জারক আর বিজারক বের করা, খালি উল্টাই দিবা, বিজারিত মানে জারক, জারিত মানে বিজারক, তাহলে বিজারক বের করে ফেললাম SN2+, এটাই কি হয়েছে, জারিত হয়েছে, শেষ। তাহলে জারিত আর বিজারিত নিয়ে যেন পেছ না লাগে, ঠিক আছে। এরপরে আসো, নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া, সেম টু সেম এখন মিলাই দেখো, যে এইখানে দেখবা জারণ মানে কোনো পরিবর্তন হয় নাই, এইখানে আসো দেখো
H2S, এখানে হাইড্রোজেন 2টা, তাহলে +2, সালফার 1টা মানে -2। বাকিগুলো তোমরা মিলাও, আমি উত্তরটা মিলাই দিচ্ছি। আর এই পাশে গিয়ে দেখো সালফার এটা কত 0, কারণ পরমাণুর কোনো জারণ মান হয় না, তাহলে -2 থেকে 0 হয়েছে। মানে কি তোমার কথা হচ্ছে তুমি জারণ বিজারণ বিক্রিয়া খুঁজবা, মানে কি কোনো প্লাস মাইনাস চেঞ্জ হয়েছে কিনা। এখানে চেঞ্জ হয়েছে মানে এটি জারণ বিজারণ বিক্রিয়া। বাকিগুলো দেখো একটাও চেঞ্জ হয়নি। এটা দেখাই, H+ আছে এখানে, এখানেও H+ই আছে, K+ আছে এখানে, K+ই আছে এখানে, ফ্লোরিন মাইনাস আছে এখানে, ফ্লোরিন মাইনাসই আছে এখানে, O2 মাইনাস আছে এখানে, O2 মাইনাসই আছে। সো এখানে কোনো জায়গায় চেঞ্জ হয়নি, এটা দিয়ে দেখবা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে খ। এরপর আসো, নিচের কোনটিতে জারক এবং বিজারক উভয় রূপে কাজ করে? তোমাদের বলে আসছিলাম যে জারক এবং বিজারক উভয় রূপে কাজ করে কে ভাইয়া? H2O2, H2O2 এটাই দেখবা বেশিরভাগ সময় থাকে। ঠিক আছে, জারক এবং বিজারক রূপে কাজ করে কি ভাইয়া? H2O2। আরো একজন আছে, মনে রেখে দাও যে ভাইয়া সালফার ডাইঅক্সাইড, এটাও জারক এবং বিজারক রূপে কাজ করে, এটাও জারক এবং বিজারক রূপে কাজ করে। ক্যাটায়নের মধ্যে Fe2+, এটাও জারক এবং বিজারক রূপে কাজ করে। Sn2+, এটাও জারক এবং বিজারক রূপে কাজ করে। মনে থাকবে, H2O2, সালফার ডাইঅক্সাইড, Fe2+, Sn2+, এগুলো জারক এবং বিজারক রূপে উভয় রূপেই কাজ করতে পারে। ম্যাথ আসছে, ম্যাথ করে দিয়েছিলাম, এটা মেবি 3.22 আসে। ঠিক আছে, দেখে নিও কোনটা অ্যান্সার, ম্যাথ করতেছি না। এই বিক্রিয়াটিতে জারক এবং বিজারকের মোল সংখ্যার অনুপাত কত? আচ্ছা, সো এই প্রশ্ন আসলে লাভ দিবা না, আগেই তোমাদের সে জাম্প করবা না যে উত্তর কত সেটা খোঁজার জন্য। আগে তুমি দেখো তো, তুমি এই বিক্রিয়া সমতাকরণ করা শিখছো না? কেমনে? এই যে K2Cr2O7 পুরা বিক্রিয়া করা লাগবে না, খালি জারক আর বিজারকটাকে নাও এবং FeSO4। এই বিক্রিয়া সমতাকরণ প্রথম কাজটা কি করতে জানো? এই বেটার তুল্য সংখ্যাকে ওর সামনে দিয়ে লিখতা, ওর তুল্য সংখ্যাকে ওর সামনে লিখতা। ও কি করে? 6টা ইলেকট্রন গ্রহণ করে, তাই ওর তুল্য সংখ্যা 6 লিখতা ওর সামনে, আর ও হচ্ছে 1, তাই ওর তুল্য সংখ্যা লিখতা ওর সামনে। শেষ। তাহলে এই টাইপের প্রশ্ন যদি আসে জারক বিজারকের মোল সংখ্যার অনুপাত কত, আগে এই কাজটা করবা। দেখো তো কাজটা করছি না? এইবার অ্যান্সার দাও। ভাইয়া এটা কি? এটা হচ্ছে জারক। ভাইয়া এটা কি? এটা হচ্ছে বিজারক। বলছে জারক আর বিজারকের মোল কত? 1 আর 6। শেষ। অনেক কঠিন না ভাইয়া? কথা বুঝতে পারছো? তাহলে আগেই অ্যান্সারে জাম্প করবা না, তুমি বিক্রিয়াটা সমতাকরণ করো না। ওর 6 ওর সামনে, ওর 1 ওর সামনে। বলছে জারক বিজারকের মোল সংখ্যা। যদি বলতো বিজারক আর জারক কত, তাহলে বিজারক 6 জারক 1, তখন অ্যান্সার এটা হইতো। বলছে জারক বিজারক, তাহলে জারক আগে 1, বিজারক পরে 6, 1:6। মনে থাকবে, করতে পারবা? ওকে, আরেকটা করি দেখো। এই যে বিক্রিয়াটা দেওয়া আছে, বলছে জারক এবং বিজারকের মোল সংখ্যা। তাহলে তুমি জানো যে এই যে MnO4 মাইনাস, এটা মানে কি? KMnO4, এটা মানে কি? KMnO4। C2O4, এটা মানে কি? এই যে H2C2O4 বা অক্সালিক অ্যাসিড, তাই তো? এবার দেখো ওর কত 5 ওর সামনে, ওর কত 2 ওর সামনে। শেষ। এই কাজ করছো মানে তোমার অ্যান্সার শেষ। এবার মিলাও জারক বিজারক নাকি বিজারক জারক। বলছে জারক বিজারক, তাহলে এই হচ্ছে জারক যেটা হচ্ছে 2, এই হচ্ছে বিজারক যেটা হচ্ছে 5। অ্যান্সার কত? 2:5। 2:5 অ্যান্সার কিন্তু 5:2 আছে, এটা কিন্তু হবে না। এটা কি? বিজারক জারক বললে এটা, বাট জারক বিজারক বলছে মানে কত? 2:5। এবার আসো এই যৌগটায়, আচ্ছা এখানে লোডিং উঠা রাখছে, আমার টাইপার অনেক ভালো টাইপ করছে। বলছে এই যৌগটাতে কোবাল্টের জারণ মান কত? আচ্ছা যৌগটা কি ভাইয়া? দেখো কেমনে বের করবো। যৌগটা হচ্ছে কোবাল্ট, তাই তো? যৌগটা হচ্ছে কোবাল্ট। আমি যৌগটা লিখে নিই। কোবাল্ট তোমার সায়ানাইট আছে 6টা এবং পুরো যৌগটা হচ্ছে 3-। সো সায়ানাইডের জারণ মান কত? -1, কারণ সায়ানাইড কি হয়? Cn-, তাই তো? কয়টা আছে? 6টা। যারটা বের করব তাকে x ধরলাম। সায়ানাইড আছে 6টা, -1 করে, তাহলে -6। এই পুরাটা ইকুয়ালস টু কত? -3। পুরা ইকুয়ালস টু কত? -3। তাহলে x ইকুয়ালস টু এর পাশে গেলে কত হবে? +3। আর তোমরা একেবারে প্রথম এমসিকিউটাই বারবার বললাম, কোবাল্ট তো তুমি জানোই +3, তাহলে কোবাল্ট কত? +3 আসবে, তাই না? তাহলে কোবাল্ট কত? +3। ঠিক আছে, ওকে। পরের এমসিকিউ, নিচের কোনটি জারক বিজারক উভয় রূপে কাজ করে? ভাই বলছি বারবার দেখবা এই যে এগুলাই থাকবে, H2O2, সালফার ডাইঅক্সাইড, Fe2+, Sn2+, দেখবা ঘুরে ফিরে এগুলোই থাকে। তাহলে এখানে কি আছে? কি H2O2। আবার কেউ আবেগে সালফার ট্রাইঅক্সাইড দেখাও না, কিন্তু বলছি সালফার ডাইঅক্সাইড, ট্রাইঅক্সাইড না। নিচের কোনটিতে ক্লোরিনের জারণ সংখ্যার মান সর্বাধিক? বের করো। অক্সিজেন আছে একটা, -2, হাইড্রোজেন আছে একটা, +1। তার মানে দেখো তো সবগুলা মাইনাস তো কাটাকাটি যেতে হবে, তাহলে -2 এবং +1 কাটাকাটি করার জন্য ক্লোরিন কত হবে?
+1, তাহলে দেখো -2 +2 কাটা। এরপর অক্সিজেন আছে 2টা, তাহলে -4, হাইড্রোজেন আছে 1টা, তাহলে +1, তাহলে ক্লোরিন কত হবে +3। অক্সিজেন আছে 3টা, তার মানে -6, হাইড্রোজেন আছে 1টা, তার মানে +1, ক্লোরিনকে কি হতে হবে তাহলে +5, তাহলে দেখো কাটাকাটি যাবে। অক্সিজেন আছে 4টা, -8, হাইড্রোজেন আছে 1টা, তার মানে ক্লোরিন কত হবে +7। এই যে আমাদের অ্যান্সার HClO4, HClO4, ঠিক আছে। ওকে, এরপরে আসো পরে প্রশ্ন। বিক্রিয়া দেওয়া আছে, বলছে এই বিক্রিয়াতে ব্রোমিন যে আছে, ব্রোমিন তার জারণ সংখ্যার পরিবর্তন হিসাব করো। তাহলে ব্রোমিন কোন জায়গাতে আছে সেটা বের করো। ব্রোমিন আছে এই যে, ব্রোমিন আছে এই যে, ঠিক আছে। এখানে বিক্রিয়া সমান চিহ্ন আছে। সো দেখো তো দুইটাকে ধরে নিচে নিয়ে আসো। আগে ব্রোমিন ছিল Br2, একটা অণু, অণুর জারণ মান কত 0, সেখান থেকে হয়ে গেছে BrO3-। এখন কত বের করো, ব্রোমিনকে ধরে নাও x, অক্সিজেন আছে 3টা, -6, পুরাটা ইকুয়ালস টু কত -1, x ইকুয়ালস টু কত, এটার পাশে গেলে +5। তো ব্রোমিন ছিল 0, হয়ে গেছে +5, তাহলে এই বিক্রিয়াতে ব্রোমিনের জারণ মানের পরিবর্তন কত হয়েছে 0 থেকে +5, ঠিক আছে। তার মানে এখানে সবই খালি ওই জারণ মান বের করা, সেই ক্লাস 9-10 থেকে পড়ে আসছো, এগুলোই বারবার করতেছি, বুঝতে পারছো। ওকে, এরপরে আসো। এই বিক্রিয়াটিতে কি লিখছে, আচ্ছা এটা কি বিক্রিয়া, কি টাইপের বিক্রিয়া, দেখো এটা কি টাইপের বিক্রিয়া, এটা হচ্ছে একটা তোমার অসামঞ্জস্যতার বিক্রিয়া। এটা কি, এটা হচ্ছে একটা অসামঞ্জস্যতার বিক্রিয়া। প্রশ্ন হচ্ছে কিসের জন্য, দেখো বিক্রিয়াটা লিখি তাহলেই বুঝবা। ক্লোরিন যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, এই বিক্রিয়াটা একটু খেয়াল করো, কারণ এটা একটা বিক্রিয়া হাজারি স্যারের বইতে আছে এবং কবির স্যারের বইতে দুইটা বিক্রিয়া আছে, ঠিক আছে। পড়াই দিচ্ছি একটু সুন্দর মতো দেখো। এই বিক্রিয়াটা যদি 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হয়, 15 ডিগ্রি সেলসিয়াস মানে কম তাপমাত্রায়, তাহলে যেটা তৈরি হয় সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়, NaClO তৈরি হয়, প্লাস হচ্ছে পানি তৈরি হয়। এই সেম জিনিস ক্লোরিন আর সোডিয়াম হাইড্রোক্সাইড, সেম জিনিস যদি 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে, এই বিক্রিয়াটা হাজারি স্যারের বইতে নাই, ঠিক আছে, এই বিক্রিয়াটা কবির স্যারের বইতে আছে। বিক্রিয়া করলে সেখান থেকে তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড প্লাস NaClO3 প্লাস পানি। দেখো সেম জিনিস, এই দুইজন 15তে বিক্রিয়া করলে NaClO তৈরি করে, এই দুটো সেম থাকে, দেখো এই দুটো সেম থাকে। 70-এ গেলে NaClOটা NaClO3 হয়ে যায়, বুঝতে পারছো, এতটুকুই চেঞ্জ। তো এই দুটো বিক্রিয়া কিন্তু একটু মনে রেখো, এবং এই দুটো বিক্রিয়া কি বিক্রিয়া, অসামঞ্জস্যতার বিক্রিয়া। এখন প্রশ্নে আসো যে কেন অসামঞ্জস্যতা। দেখো এই যে এই পাশে ক্লোরিন ছিল 0, কারণ অণুর কোনো জারণ মান নাই, এই পাশে ছিল 0, ওই পাশে দেখো NaCl মানে কত, ক্লোরিন -1 সোডিয়াম +1, আর এখানে দেখো অক্সিজেন -2 সোডিয়াম +1, তাহলে কাটাকাটি যাইতে হলে ক্লোরিন হবে +1। এইবার দেখো ক্লোরিন ছিল 0, একই বিক্রিয়াতে ক্লোরিন একবার -1 একবার +1, এমন যদি হয় কোনো বিক্রিয়ার ডান পাশে উৎপাদে একজনের জারণ মান একবার প্লাস হয় একবার মাইনাস হয়, দুই রকম হয়, তাহলে সেই বিক্রিয়াকে বলা হয় অসামঞ্জস্যতার বিক্রিয়া, বা ইংরেজিতে ডিসপ্রপারশন রিঅ্যাকশন। কি বলছি, একটা বিক্রিয়ার ডান পাশে বা উৎপাদে যদি একজনের জারণ মান দুই রকম হয়, যেমন দেখো এই যে -1 আবার +1, ক্লোরিনের জারণ মান দুই রকম হয়েছে একই বিক্রিয়াতে, তাহলে এই বিক্রিয়ার নাম অসামঞ্জস্যতার বিক্রিয়া। সেম টু সেম নিচেটাই দেখো, সোডিয়াম +1 ক্লোরিন -1, অক্সিজেন 3টা আছে -6, সোডিয়ামের +1, তাহলে কাটাকাটি করে ক্লোরিন হবে +5, তাহলে একবার -1 একবার +5, তাহলে এই দুটোই কি বিক্রিয়া, দুইটাই অসামঞ্জস্যতার বিক্রিয়া। একটা হাজারি স্যারের বইতে আছে আর একটা কবির স্যারের বইতে আছে, ঠিক আছে। তাহলে মনে রেখো পরীক্ষাতে এমনি প্রশ্ন আসবে, কম তাপমাত্রায় এই দুজন বিক্রিয়া করলে কি তৈরি হয়, সোডিয়াম ক্লোরাইড NaClO আর বেশি তাপমাত্রায় বিক্রিয়া করলে NaClO3 এবং পানি। এই বিক্রিয়া কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, তাহলে মেডিকেলে কোন বছর দেখবা দিয়ে দিছে, তখন কিন্তু পারবা না। এর অ্যান্সার কি, ডিসপ্রপারশন বা অসামঞ্জস্যতার বিক্রিয়া। মনে থাকবে। ওকে, নিচের কোনটি বীজারক, ভাই বীজারক বলছে, ঠিক আছে। এবং এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মুখস্থ টাইপের প্রশ্ন, যে আমাদের যে অ্যাসিডগুলো আছে সেই অ্যাসিডগুলোর মধ্যে মিথানোয়িক অ্যাসিড যে আছে HCOOH,
এই বান্দাটা H প্লাসটা ডোনেশনের কারণে বা ওর যে নেচার, এই নেচারের কারণে মিথানিক অ্যাসিডটা কি হয় ভাইয়া, বিজারক। ঠিক আছে, মিথানিক অ্যাসিডটা কি হয়, বিজারক। এটা কিন্তু মুখস্থের প্রশ্নে মনে রাখা লাগবে যে মিথানিক অ্যাসিড কি হয়, বিজারক। নিচের কোনটির বেলায় সচল মাধ্যম রূপে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়? আচ্ছা, হিলিয়াম গ্যাস এবং নাইট্রোজেন, দেখো আমি তোমাকে একটু পড়াই দিই ভাইয়া। এইচপিএলসি এটার পূর্ণরূপ কি জানো? পূর্ণরূপ হচ্ছে হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। এইচপিএলসি, হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। এইখানে তোমার বাহক হিসেবে কি ব্যবহার করা হয়? এইখানে বাহক হিসেবে ব্যবহার করা হয় মিথানল প্লাস পানি। দেখো মনে রেখো ভাই, এগুলা পরীক্ষাতে চলে আসে কিন্তু পারবা না। অন্যগুলা তো তোমার হচ্ছে মাথা কাটা অ্যান্সার করা যায়, বাট এগুলোতে অ্যান্সার করা যায় না, মুখস্থ। এইচপিএলসিতে সচল দশায় বাহক হিসেবে মিথানল প্লাস পানি ব্যবহার করা হয়। আর গ্যাস ক্রোমাটোগ্রাফি জিসিতে ব্যবহার করা হয় হিলিয়াম আর নাইট্রোজেন। দেখো এগুলাই কিন্তু পরীক্ষা হলে তোমরা ভুল করো, যে এইচপিএলসিতে বাহক হিসেবে মিথানল পানি আর জিসিতে হিলিয়াম আর নাইট্রোজেন। তাহলে চলো তো আমাদের কি জিজ্ঞাসা করছে? আমাদের বলছে কোথায় আমরা হিলিয়াম ব্যবহার করি, কোথায়? জিসি বা গ্যাস ক্রোমাটোগ্রাফি, যার আরেক নাম হচ্ছে জিএলপিসি। গ্যাস ক্রোমাটোগ্রাফির আরেক নাম হচ্ছে জিএলপিসি। গ্যাস ক্রোমাটোগ্রাফির আরেক নাম হচ্ছে জিএলপিসি। আর এইচপিএলসিতে কি ব্যবহার করি? মিথানল প্লাস পানি। মিথানল প্লাস পানি। আমি জানি তোমাদের এইসব এমসিকিউতে সমস্যা হয়, তাই কষ্ট হয়। দেখো 12টার বেশি বেজে গেছে, তাও এই ক্লাসটা নিচ্ছি কিন্তু, ঠিক আছে? এবার আসো, মোলার শোষণ সহগ কি? ভাই এটা আসছে বিয়ার ল্যাম্বার্ট সূত্র থেকে। তোমরা তো বিয়ার ল্যাম্বার্ট সূত্র পড়ো নাই, একাডেমিকেও পড়ো নাই, তাহলে তোমাদের যতটুক লাগবে ভাই ওটুক পড়াই দিই। দেখো বিয়ার ল্যাম্বার্ট সূত্রটা হচ্ছে A = এপসাইলন নট CL। এটা হচ্ছে বিয়ার ল্যাম্বার্ট সূত্র। তুমি খালি জানবা কি কোনটা দ্বারা কি বোঝায়, তোমার আর কিছু জানা লাগবে না। তুমি খালি জানবা কোনটা দ্বারা কি বোঝায়। এই যে এই A মানে বোঝায় হচ্ছে তোমার অ্যাবজর্বিটি। A মানে কি বোঝায়? A মানে বোঝায় অ্যাবজর্বিটি। এপসাইলন নট মানে কি বোঝায়? এটা মানে হচ্ছে মোলার শোষণ সহগ। এটা মানে বোঝায় মোলার শোষণ সহগ। হ্যাঁ, সি মানে বোঝায় ঘনমাত্রা, এটা তো তোমরা জানো যে সি মানে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। আর এল মানে হচ্ছে সেলের পুরুত্ব। এল মানে হচ্ছে সেল বা কোষের পুরুত্ব। তোমাদের আর কিচ্ছু পড়া লাগবে না, তুমি খালি জানা রাখো যে বিয়ার ল্যাম্বার্টের সূত্র A = এপসাইলন নট CL। এ মানে অ্যাবজর্বিটি, এপসাইলন মানে মোলার শোষণ সহগ, সি মানে ঘনমাত্রা, এল মানে সেলের পুরুত্ব। এবং এই যে এপসাইলন নট, এই যে মোলার শোষণ সহগ, এটার এককটা হচ্ছে লিটার পার মোল সেন্টিমিটার ইনভার্স 1। শেষ। তুমি বিয়ার ল্যাম্বার্ট সূত্র থেকে এই কটা জিনিস জানবা। বিয়ার ল্যাম্বার্ট সূত্র থেকে তুমি এতটুকু জানবা। এটা তো তোমার শর্ট সিলেবাসে নাই, তাই যতটুকু না পড়লেই না ততটুকুই পড়ো, খুব একটা বেশি পড়া লাগবে না। আর আরেকটা জিনিস যে বিয়ার ল্যাম্বার্ট সূত্র থেকে, সেটা কি? যে বিয়ার ল্যাম্বার্ট সূত্র কখন কাজ করে? যখন ঘনমাত্রা, মনে রাখবা যে বিয়ার ল্যাম্বার্ট সূত্র কখন ভালো কাজ করে? যখন ঘনমাত্রা হয় 0.001 মোলার থেকে 0.101 মোলার। এই রেঞ্জের ঘনমাত্রায় বিয়ার ল্যাম্বার্ট সূত্র কাজ করে। যদি ঘনমাত্রা অনেক বেশি হয়, কত এইখানে হচ্ছে তোমার বিয়ার ল্যাম্বার্ট ভালো কাজ করে, কিন্তু যখন ঘনমাত্রা 0.1 ক্রস করে তখন আর ভালো কাজ করে না। যখন 0.1 কাজ করে তখন বিয়ার ল্যাম্বার্ট সূত্র কাজ করে না। বিয়ার ল্যাম্বার্ট সূত্র কাজ করে 0.201 থেকে 0.101 পর্যন্ত। অনেক বেশি হইলে, যেমন 0.1 হইলে, তখন বিয়ার ল্যাম্বার্ট সূত্র কাজ করে না। আর এই জিনিসগুলো জানো, আর কিছু জানা লাগবে না। শেষ। বিয়ার ল্যাম্বার্ট সূত্র আমার আর কিছু জানা লাগবে না। বলছে মোলার শোষণ সহগ কি, এককটা কি? তাহলে কি বলছি? এটার একক লিটার পার মোল পার সেন্টিমিটার। লিটার পার মোল পার সেন্টিমিটার। শেষ। তোমার এখানে আর কিচ্ছু আসবে না, এই স্লাইডটার বাইরে বিয়ার ল্যাম্বার্ট সূত্র থেকে তোমার আর কিচ্ছু আসবে না। এরপর আসো, বিয়ার ল্যাম্বার্ট সূত্রে দ্রবণের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য বলছে? কোনটি প্রযোজ্য? কি বলছিলাম? বিয়ার ল্যাম্বার্ট সূত্র 0.201 থেকে 0.101 মোলার পর্যন্ত কাজ করে, ঠিক আছে? কিন্তু যখনই সেটা 0.1 হয়ে যায় তখন আর কাজ করে না। তাহলে দেখো তো 0.101, হ্যাঁ এই যে এটাতে কাজ করবে, কিন্তু 0.1 এটাতে কি কাজ করবে না। 0.5 কাজ করবে না। 0.1 কাজ করবে না। বেশি হইলে আর কাজ করবে না। হাইয়েস্ট হচ্ছে এতটুকু থেকে এতটুকু পর্যন্ত। বুঝতে পারছো? ওকে, এরপর আসো HLPC। তো HLPC এর পূর্ণরূপ কি? হাই পারফর্ম, আচ্ছা উল্টা লেখছে, HPLC হইতো আর কি, হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। এটা উল্টা লেখছে, এটা হবে হচ্ছে HPLC, হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, ঠিক আছে?
এরপর আসো পরের প্রশ্ন, এইচপিএলসি তে সচল মাধ্যম পড়ছিলাম কি, এইচপিএলসি তে মিথানল প্লাস পানি। ভাই যতটুকু পড়াচ্ছি অতটুকুই তোমার লাগবে, যতটুকু পড়াচ্ছি অতটুকুই তোমার লাগবে, তাই পড়াচ্ছি। আচ্ছা কোনটি সঠিক, প্রশ্নই হয় নাই 92। আমি একটু দেখে নেই প্রশ্নটা কি ছিল, ঠিক আছে দাঁড়াও আমি একটু দেখে নিই, প্রশ্ন ছাপে নেই এটা, পরেরটা তো আসছে। আচ্ছা আচ্ছা দাঁড়াও 92 নম্বর প্রশ্নটা আমি একটু দেখে নিই। এমন হইতে পারে তোমরা প্রশ্নটা পারবে না, আমি করাই দিব, সমস্যা নেই। আচ্ছা দেখো প্রশ্ন আমি দেখছি 92 নম্বর প্রশ্ন আমাদেরকে বলতেছে, 92 নম্বর প্রশ্ন আমাদেরকে বলতেছে যে এ ইজিক্যালস টু, এ ইজিক্যালস টু এপসাইলন নট সি এল, এখানে কোনটা সঠিক? দেখো তোমরা বই খুলে দেখো, প্রশ্ন এইটাই যে বিএল এই প্রশ্নটা দিয়ে বলছে কোনটা সঠিক, তুমি মিলাই দেখবা। ভাইয়া যে বললাম না এ হচ্ছে এইটা, এপসাইলন হচ্ছে এইটা, সি হচ্ছে এটা, এল হচ্ছে এটা, খালি দেখবা এল ইজিক্যালস টু সেলের পুরুত্ব এটা বলে দেওয়া আছে। সো এটাই কি সঠিক না ভাইয়া, তোমাকে এটা পড়াইছি না? আর বাকি সব দেখবা উল্টা পাল্টা বলে দেওয়া আছে। এল ইজিক্যালস টু সেলের পুরুত্ব এটা হবে অ্যান্সার, এল ইজিক্যালস টু সেলের পুরুত্ব এটা হবে অ্যান্সার। এবং তোমাকে ওই যে এই পেজটার মধ্যে যা পড়াইছি এইখান থেকেই তোমার হচ্ছে প্রশ্নে আসবে, এই যে এখান থেকে, ঠিক আছে? তুমি বিশেষ করে দেখলেই বলতে পারবা কোনটা কি। সো এরপর আসো, এই প্রশ্নটা ছাপে নাই তাই আমি তোমাকে বলে দিলাম। এরপরে আসো, নিচের সূত্রটিকে আগে সমর্থন করে, এই টাইপের প্রশ্ন তো মেডিকেলে আসবে না, বাট তুমি দেখো এ দেওয়া আছে, সি দেওয়া আছে, অ্যাবজর্বরেন্স বলে দেওয়া আছে, তার মানে এগুলো হচ্ছে বিয়ার ল্যাম্বার্ট সূত্র, ঠিক আছে? জাস্ট খালি এমনি বললাম যেগুলো কি বিয়ার ল্যাম্বার্ট সূত্র, ঠিক আছে? চার্লসের সূত্র না, বয়েলের সূত্র না, ফ্যারাডের সূত্র না, বিয়ার ল্যাম্বার্ট সূত্র। গ্যাস ক্রোমাটোগ্রাফিতে বাহক রূপে কি ব্যবহার করা, মানে ব্যবহারযোগ্য গ্যাস কোনটি? আচ্ছা প্রশ্ন আমার টাইপার যা ছাপাইছে, গ্যাস ক্রোমাটোগ্রাফির এই প্রশ্নটা ছিল তোমার হচ্ছে কোনটা ব্যবহার করা হয়। আমরা আগেই বলছি যে এখানে নাইট্রোজেন আর হিলিয়াম ব্যবহার করা হয়, ঠিক আছে? আর এটা ছিল যে ক্রোমাটোগ্রাফি সম্পর্কে কোনটা সঠিক। মনে রাখবা ক্রোমাটোগ্রাফিতে অবশ্যই অবশ্যই একটা সচল দশা থাকতে হবে, একটা নিশ্চল দশা থাকতে হবে। ক্রোমাটোগ্রাফি হইলে সেখানে মাস্ট একটা কমপক্ষে একটা সচল দশা এবং একটা নিশ্চল দশা থাকতে হবে। ক্রোমাটোগ্রাফিতে একটা সচল এবং একটা নিশ্চল দশা থাকতে হবে। একাধিক সচল দশা থাকতে হয় না, দুইটা সচল দশা না, স্থির দশা থাকার প্রয়োজন নাই, না একটা সচল একটা নিশ্চল থাকতেই হবে, ঠিক আছে? এটা হচ্ছে ক্রোমাটোগ্রাফির জন্য শর্ত। একটি নাইট্রোজেনের ভর কত, ম্যাথ এগুলো আমরা আগেই করে ফেলছি, ম্যাথ আমরা করতেছি না, এই যে ম্যাথ আসছে ম্যাথ আমরা করছি। আচ্ছা এটা ম্যাথ না, এটা একটু দেখো, বলছে কে এম এন এ ফোর এর সাথে আয়রন 2 মানে হচ্ছে Fe2 প্লাস, যেটা এটার বিক্রিয়ায় তোমার নির্দেশককে, অনেক বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন ভাই, মনে রাখবা কে এম এন ও ফোর, যে কে এম এন ও ফোর ও যখন বিক্রিয়া করে, ও যখন বিক্রিয়া করে ওর মধ্যে কি Mn2 প্লাস আছে না ভাইয়া? এই Mn2 প্লাসটাই নির্দেশক হিসেবে কাজ করে, এই Mn2 প্লাসটাই নির্দেশক হিসেবে কাজ করে। কে MnO4 এ, কে MnO4 এর মধ্যে Mn2 প্লাসটা নিজেই বর্ণ চেঞ্জ করে, তার মানে এখানে নির্দেশক হিসেবে কাজ করে কে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিজেই, পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিজেই নির্দেশক হিসেবে কাজ করে। মনে রেখো অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ও কিন্তু নিজেই নির্দেশক হিসেবে কাজ করে। এরপর আসো, এমসিকিউ দেওয়া আছে, এমসিকিউ আমরা করতেছি না, যার আচ্ছা এই যে অনেক বেশি কনফিউজিং একটা প্রশ্ন, তোমরা অনেকেই ভুল করো, এটা কিন্তু খুব সহজেই পারা যায়। আমি আগে প্রশ্নটা পড়ি, দেখো বলছে জারক এবং বিজারকের মোল হচ্ছে এক্স আর ওয়াই, আয়তন হচ্ছে ভি নট আর আর নট, এবং ঘনমাত্রা হচ্ছে এম নট এবং এমপি। তাহলে জারণ বিজারণ টাইট্রেশনের সমীকরণ বা সূত্রটা কি? তুমি সূত্র পড়ছো কিনা দেখো তো, যে ভি1 এস1 ই1 ইজ ইকুয়ালস টু ভি2 এস2 ই2। এটা মানে কি? জারক অথবা কারো আয়তন, তার ঘনমাত্রা, তার তুল্য সংখ্যা, এরপরে বিজারকের আয়তন, ঘনমাত্রা, তুল্য সংখ্যা, মানে যার যারটা তার তার সাথে ওর আয়তন ঘনমাত্রা তুল্য সংখ্যা, ওর আয়তন ঘনমাত্রা তুল্য সংখ্যা। তাই দেখো তো প্রথমটার মোল সংখ্যা হচ্ছে এক্স, আয়তন ভি নট, তুল্য সংখ্যা এম নট, তাহলে লেখো এক্স, তারপরে তোমার আয়তন হচ্ছে ভি নট এবং তোমার এখানে হচ্ছে এম নট, অর্থাৎ প্রথমগুলা প্রথমে লিখলাম যার যারটা তার, ইকুয়ালস টু পরেরটার মোল হচ্ছে ওয়াই, আয়তন হচ্ছে ভি আর এবং এই ঘনমাত্রা হচ্ছে এমপি। ভাই অনেক কঠিন, এটা কি অনেক কঠিন? যার যার আয়তন ঘনমাত্রা মোল একসাথে লিখলাম, যার যার আয়তন ঘনমাত্রা মোল একসাথে লিখলাম, শেষ। অনেক কঠিন বল? এই হচ্ছে কনসেপ্ট, এই হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে? ওয়াই ভি নট এম নট, ওয়াই ভি আর এম আর কই দেওয়া আছে, এটা আমার টাইপার টাইপই কি করে নেই, এই যে এক্স ভি নট এম নট ওয়াই ভি আর এম আর।
ঠিক আছে, আহামরি কোনো কঠিন সূত্র কিন্তু না। মিথাইল অরেঞ্জ নির্দেশকের পিএইচ পরিসর কত? আচ্ছা, মিথাইল অরেঞ্জ মিথাইল রেড, আমি বলি পিএইচ থেকে তোমরা কয়টা মুখস্থ করবা? 3টা। ফেনোফথেলিন, এটা মনে রাখবা, ঠিক আছে। ফেনোফথেলিন কালার চেঞ্জ কি করে, তারপর বইতে দেখবা দেওয়া আছে যে 8.2 থেকে তোমার হচ্ছে 9.8, আবার অনেক জায়গায় দেওয়া আছে তোমার হচ্ছে 8.3 থেকে 10.0। এবং আর দুইটা মনে রাখবা, সেটা হচ্ছে মিথাইল রেড আর হচ্ছে অরেঞ্জ, ঠিক আছে, মিথাইল রেড আর অরেঞ্জ। এবং এদের পিএইচটা মনে রাখবা, যতটুকু মনে আছে একটা হচ্ছে 42 থেকে তোমার 63, একটা হচ্ছে তোমার 31 থেকে 44। আমাদের বলছে মিথাইল অরেঞ্জ মেবি তোমরা একটু চেক করে দেখো 31 থেকে 44, আর মিথাইল রেড মনে হয় তোমার হচ্ছে 42 থেকে 63, ঠিক আছে। সো এই তিনটা মনে রাখলে ইনাফ। আরেকটা মনে রাখবা লিটমাস, ঠিক আছে। এই তিনটা মুখস্থ রাখবো। অনেকে বলো না যে ভাই কয়টা মুখস্থ রাখবো? 4টা। ফেনোফথেলিন, লিটমাস, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। লিটমাসটা মনে রাখবা, লিটমাস। আর লিটমাসের হচ্ছে তোমার 6 থেকে 8, লিটমাসের হচ্ছে 6.0 থেকে 8.0। এরপর আসো, বিশুদ্ধ পানির মোলার ঘনমাত্রা কত? অনেক বেশি সুপার ডুপার ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্ন যে কোনো পরীক্ষাতে চলে আসবে যে বিশুদ্ধ পানির মোলার ঘনমাত্রা 55.5 মোল পার লিটার। অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি 1 লিটার পানিতে মোল সংখ্যা ওটা হিসাব করে দেখো, 55.5 আসবে, ঠিক আছে। এরপর আসো, H2SiO6 সিলিকনের জার্মান কত? এমনি সিম্পল, দেখো ফ্লোরিন আছে 6টা, তাহলে কত ভাইয়া? -6, তাই তো। অক্সিজেন আছে 2টা, তাহলে কত? হ্যাঁ -2, তাই তো। অক্সিজেন আছে একটা। হাইড্রোজেন আছে 2টা, তাহলে +2। তাহলে সিলিকন কত দেখো তো? -8 +2, কাটাকাটি করতে হলে কত লাগবে? +6। তাহলে এই যোগে সিলিকনের জার্মান কত? +6, ঠিক আছে। এগুলো সে এমনি বের করা যায়, আহামরি কঠিন কিছু না। এবার আসো 10%। আচ্ছা, আমরা ঘন এই ম্যাথ করতেছি না, ম্যাথ আগে করছি যে তোমার গ্লুকোজের ক্ষেত্রে কেমন ম্যাথ করতে হবে, এই ম্যাথটা আমরা আগে করছি। আমরা আসি এখানে, ক্ষারীয় মাধ্যমে KMnO4 কয়টা নেবে? দেখো প্রশ্ন কোন জায়গা থেকে আসছে। তুমি সারা জীবন অম্লীয় পড়ে আসছো 5টা, আইসা তুমি দাগাই দিবা 5টা। নো, ক্ষার বলছে ক্ষারীয় মাধ্যমে 3টা। তোমাকে কিন্তু এটা পরে আসছি ভাইয়া, এগুলো অ্যাডমিশনের প্রশ্ন, অ্যাডমিশনে আসা প্রশ্ন। নিচের কোনটি বিজারক, মানে ইলেকট্রন ত্যাগ করে, তাই তো। আচ্ছা, প্রশ্নই তো মনে হয় না আসছে। প্রশ্ন কি আসছে? প্রশ্ন আসে না এখানে, ঠিক আছে। এই Fe2SO4 এটা বিজারক না, এটা হচ্ছে তোমার জারক, এটা হচ্ছে জারক। তারপরে তোমার হচ্ছে I2 থাকে 0, তাই না, ওর পাশে I-, এটাও তোমার হচ্ছে জারক। একটাই আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে বিজারক, এবং এটা আমরা একটু আগেও করছিলাম। তোমার হচ্ছে কপার সালফেট আর এই বিক্রিয়াতে দেখো বিক্রিয়াটা মনে আছে কিনা, বারবার বলছিলাম এইসব বিক্রিয়া থেকে পরীক্ষা আসে ভাই। কপার সালফেট আর পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া করে কি তৈরি করে? CO2I2 প্লাস আয়োডিন প্লাস হচ্ছে K2SO4, আয়োডোমিতির বিক্রিয়া, দেখো যে KI, এটা কি ছিল? বিজারক, বের করছিলাম আগে। এরপর আসো, কোনটিতে ক্লোরিনের জারণ সংখ্যা সর্বাধিক? দেখো তো, একটু আগে স্যারের অনুশীলনীতে ঠিক ছিল, এখন পরীক্ষাতে আসছে। এই দিকটা করছিলাম না আমরা যে HClO4 এখানে +7 আসছিল, এখানে +5 আসছিল, এখানে +3 আসছিল, এখানে +1 আসছিল। কোনটাতে হাইয়েস্ট? HClO4। এরপর আসো, কোন অবস্থায় 10টা মিথেন, এটা আমরা আগেই করছি ভাই, এই সব ম্যাথ করা শেষ। এই যে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্ন আমাকে অনেকে প্রশ্ন করছে, জি আমাকে পেইড বেস সহ সব জায়গাতে প্রশ্ন করছে যে ভাই KMnO4 কে ইথেন ডাই ওয়েট আয়ন দ্বারা বিজারিত করলে ম্যাঙ্গানিজের জারণ মান কত হবে? দেখো এই প্রশ্ন জিজ্ঞাসা করার কিছুই নাই, কার সাথে বিক্রিয়া করলো সেটা দেখারও দরকার নাই। তোমাকে জিজ্ঞাসা করছে যে KMnO4 যখন বিক্রিয়া করে তখন ম্যাঙ্গানিজের জারণ মানটা কত হয়। ভাই ইথেন ডাই ওয়েটের সাথে বিক্রিয়া করলো না কার সাথে বিক্রিয়া করলো তার কি আসে যায়? তুমি কি এই বিক্রিয়া পড়ো নাই ভাই, যে MnO4 মাইনাস 5টা ইলেকট্রন নেয়, 4টা হাইড্রোজেন, সেখান থেকে এইগুলো এইভাবে তুমি বিক্রিয়া করছো না? এবং তুমি জানো এখানে কি হয়, Mn7+ থেকে Mn2+ হয়, এটা তুমি পড়ছো না? এগুলো তো তুমি পড়ছো, কারণ 5টা ইলেকট্রন নিছে। তোমাকে সেটা জিজ্ঞাসা করছে, ইথেন ডাইওয়েট নাকি, সেটা তোমার জানা দরকার আছে না? তাহলে MnO4 মাইনাসে Mn কি হয়? +7 থেকে +2 হয়। তাহলে আলটিমেটলি Mn এর জারণ মান কত হবে? Mn এর জারণ মান হবে +2, আলটিমেটলি হবে +2, ঠিক আছে। এবং আমি একটু দেখি তো প্রশ্নটা টাইপ ঠিক আছে কিনা, আমি একটু প্রশ্নটা দেখে নিই, দাঁড়াও, কারণ আমার টাইপার যেই টাইপ করছে আল্লাহর নাম নিয়ে খুবই ভালো। আমি প্রশ্নটা পড়ে তারপরে ক্লিয়ার করতেছি।
বিজারিত করলে mn এর জারণ মান কত হবে? হ্যাঁ, প্রশ্ন ঠিক আছে, প্রশ্ন ঠিক আছে। হ্যাঁ, প্রশ্ন ভাইয়া ঠিক আছে। জিজ্ঞাসা করছে mn কত হবে। ভাই কার সাথে বিক্রিয়া করলো সেটা আমার দেখার বিষয় না। mn কি হয় 7 প্লাস থেকে mn2 প্লাস, আলটিমেটলি কত হবে? mn2 প্লাস হবে, ঠিক আছে। তো এই প্রশ্ন কিন্তু অনেকেই করছো যে ভাইয়া কত হবে? mn2 প্লাস হবে। তো এবার আসো তোমাকে আমি বলি ইথেন ডাইওয়েটটা কি, তুমি তো চিনো না। না, ইথেন ডাইওয়েট কি? এই দেখো, তুমি কি এরে চিনো ভাই? তুমি কি এরে চিনো যে H2C2O4, এটা যে অক্সালিক অ্যাসিড, চিনো? H2C2O4 এটাকে কি বলা হয় ভাইয়া? অক্সালিক অ্যাসিড। সেটা তুমি জানো না? জানো তো? এটা থেকে হাইড্রোজেন দুটো সরাই দাও, কি পড়ে থাকে? C2O4 2 মাইনাস। এইটার নামই ইথেন ডাইওয়েট, এইটার নামই ইথেন ডাইওয়েট। এবার চিনছেন ভাই? ইথেন ডাইওয়েট অজানা কোনো যৌগ না, অক্সালিক অ্যাসিডের অ্যানায়নটার নামই ইথেন ডাইওয়েট। তো ওর সাথে বিক্রিয়া করুক না কার সাথে বিক্রিয়া করুক সেটা তো ম্যাটার করে না। ম্যাটার কি যে MnO4 এ KMnO4 এ কি হয়? Mn7 প্লাস থেকে Mn2 প্লাস হয়, তাহলে আলটিমেটলি মান কত হবে? 2 প্লাস। এই প্রশ্নের কনফিউশন আছে? মেডিকেল পরীক্ষার কি কনফিউশন ছিল না? এই ক্লাসটা কি কনফিউশন ছিল কিনা? এখন আছে? ঠিক আছে, Mn2 প্লাস হবে। এরপর আসো লাস্ট প্রশ্ন আমাদের অনুশীলনী হিরো এইখানে কিন্তু শেষ। এই প্রশ্নটা সলভ করলেই ভাইয়ার সাথে তোমাদের অনুশীলনী জার্নি শেষ। যদিও ভাইয়া যদি হচ্ছে তোমাদের সাথে আরো 2টা মাস আগে থেকে থাকতাম তাহলে হয়তো আজকে এই যে মেডিকেল পরীক্ষার 7 দিন আগে 8 দিন আগে এসে তাড়াহুড়া করে সবকিছু সলভ করানো লাগতো না, সব কনফিউশন ক্লিয়ার করা লাগতো না, আরো অনেক আগেই করতে পারতাম, ঠিক আছে। বাট আসলে ভাইয়া তো হচ্ছে কোনো ছিলাম না, মেডিকেলের কোনো একটা জায়গাতে ছিলাম না। সো আমি শুরুই করছি অনেক লেটে এবং তোমরা আলটিমেটলি ভালো রেসপন্স করছো। তাহলে আমাদের অনুশীলনী ক্লাসের লাস্ট এমসিকিউটা চলো আমরা সলভ করে ফেলি। অলরেডি তোমার হচ্ছে অনেক রাত হয়ে গেছে। লাস্ট প্রশ্ন বলছে কোনটা জারণ বিজারণ বিক্রিয়া না। সো এখানে আসো, সোডিয়াম এখানে কি পরমাণু 0, ক্লোরিনটা পরমাণু কত 0, সেখান থেকে কি তৈরি হয়েছে? NaCl, তার মানে কি এই যে Na প্লাস ক্লোরিন মাইনাস। সো দেখো প্লাস মাইনাসের চেঞ্জ হয়েছে মানে জারণ বিজারণ বিক্রিয়া। SnCl2 দেখো একটা চেক করলেই হয়, Sn এখানে কত আছে? 2 প্লাস, এই পাশে কত হয়ে গেছে? 4 প্লাস, মানে ইলেকট্রনের আদান প্রদান হয়েছে মানে জারণ বিজারণ বিক্রিয়া। কপার ছিল 0, এই পাশে গিয়ে দেখো কপার হয়ে গেছে যে 2 প্লাস, চেঞ্জ হয়েছে মানেই জারণ বিজারণ বিক্রিয়া। এইখানে আসো, এই বিক্রিয়াটাকে কি চিনো? দেখো তো এই বিক্রিয়াটা চিনো কিনা? সোডিয়াম ক্লোরাইড সিলভারেটের সাথে সিলভার ক্লোরাইডের সাদা অদক্ষেপ প্লাস সোডিয়াম NO3। একটু ছোট ভাইদের ক্লাস 9-10 এর বই নিবা মেডিকেল পরীক্ষার পরে। 9-10 এর বইতে এই বিক্রিয়া কি ছিল? প্রতিস্থাপন বিক্রিয়াতে 9-10 এর 7 নাম্বার চ্যাপ্টারের প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণে এই বিক্রিয়াটা কি ছিল? ছিল। এই বিক্রিয়াটা কি না? প্রতিস্থাপন বিক্রিয়া কি জারণ বিজারণ বিক্রিয়া? অ্যান্সার হচ্ছে না। প্রতিস্থাপন বিক্রিয়াতে খালি একটা জায়গায় আরেকটা প্রতিস্থাপিত হয়, কোনো ইলেকট্রন আদান প্রদান হয় না। এটা কি বিক্রিয়া? জারণ বিজারণ বিক্রিয়া না। প্রতিস্থাপন বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া না। সো দেখলেই চেনা উচিত ছিল যে ভাই এটা তো সেই 9-10 এর বিক্রিয়া, এটা তো সেই 9-10 এর বিক্রিয়া। কই আসছে ভাই? অ্যাডমিশন পরীক্ষাতে আসছে। তাহলে এই হচ্ছে আমাদের লাস্ট এমসিকিউ ছিল। তাহলে পরিমাণগত রসায়নের সেকেন্ড পার্টটার জন্য অনেক দিন তোমাদের ওয়েট করাইছি এবং তোমাদের আবারও ভাই সরি বলতেছি, 3বার আমাদের টেকনিক্যাল প্রবলেম হয়েছে, 3বারই আমরা ক্লাসটা নিছি। তবু আলহামদুলিল্লাহ আমরা ক্লাসটা যেহেতু নিছি এবং তোমরা অনেকে ক্লাস করছো ভাইয়ের সাথে, তার জন্য তোমাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। তোমরা সবাই পড়ালেখা করো, অনেক বেশি টাইম দিছো, এখন তোমরা নিজের পড়াশোনা করো। তবে সবার সাথে দেখা হবে আবারও, সে মতো সবাইকে আল্লাহ হাফেজ। কালকে কিন্তু আমাদের মেডিকেল কেমিস্ট্রির বিগত 5 বছরের প্রশ্ন ব্যাংক সলভ আছে, সেই ক্লাসটাতে তোমাদের সাথে দেখা হবে। তার আগ পর্যন্ত তোমরা সবাই নিজের পড়া পড়তে থাকো, ঠিক আছে। কালকে, ঠিক আছে, আমি অ্যানাউন্সমেন্টটা করে দিই। কালকে তোমার হচ্ছে কি হবে? কালকে তোমার হচ্ছে কয়টা বাজে? 7টা বাজে, সন্ধ্যা 7টা বাজে আমরা কি করব? বিগত 5 বছরের ঠিক আছে মেডিকেল রসায়ন প্রশ্নটাকে সলভ করব। মেডিকেল রসায়ন প্রশ্ন সলভ, ঠিক আছে। কালকে ভাইয়াই করাবো এবং এটাই হবে ভাইয়ের সাথে তোমাদের লাস্ট লাইভ ক্লাস। কালকেই তোমাদের সাথে ভাইয়ার লাস্ট লাইভ ক্লাস হবে মেডিকেল পরীক্ষার আগে। এবং কেন করাবো? যে ভাই এখন এসে কেন প্রশ্ন ব্যাংক সলভ করে দিয়েছেন? আমি তোমাকে জাস্ট খালি প্রশ্ন প্যাটার্নটা ধরাবো যে দেখো এই টাইপের প্রশ্নগুলো আসতেছে, তাহলে তুমি লাস্ট 7 দিনে সেই প্রশ্নগুলো একটু আবার ভালো মতো দেখবা।
প্রশ্ন সলভ করার কারণই এইটা। অনেকে বলতে পারে ভাই এই টাইমে কেন প্রশ্ন ব্যাংক সলভ করে দিয়েছেন, আপনি কি পাগল নাকি? না, আমি পাগল না। আমি এখন যে 125টা প্রশ্ন সলভ করাবো, এই 125টা প্রশ্ন দিয়ে তুমি প্যাটার্নটাকে আবার চিনবা, তুমি আবার সেগুলাকে লাস্ট দিকে রিভিশন দিবা, এতটুকুর জন্য। তাহলে সবাইকে আল্লাহ হাফেজ, অনেক বেশি টাইম দিছো, সবাইকে আল্লাহ হাফেজ। আমরা লাইভটা এখানেই শেষ করতেছি।